আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। তো ব্যাকটেরিয়ার এখানে কিছু প্রশ্ন যুক্ত করা হয়েছে। পূর্ববর্তী মেডিকেলে আসা প্রশ্ন, তাছাড়াও অনুশীলনী সেগুলো এখানে যুক্ত করা হয়েছে। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কমনলি যে জিনিসগুলো আমরা দেখতে পাই, যেগুলো পরীক্ষায় এসে থাকে, সেগুলো হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে গঠন, ব্যাকটেরিয়ার গঠন এবং ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্য আছে সেখান থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন এসে থাকে গঠন ও বৈশিষ্ট্য থেকে। তাছাড়াও কিছু জেনারেল ইনফরমেশন আছে যেখান থেকেও প্রশ্ন আসতে পারে। তাছাড়া একটা হচ্ছে উপকারিতা এবং অপকারিতা। বিশেষ করে উপকারিতা বললে কি বোঝায়, যেমন কৃষিক্ষেত্রে উপকারিতা কি, অপকারিতা তারপর চিকিৎসা ক্ষেত্রে উপকারিতা কি, ইত্যাদি ইত্যাদি। আর অপকারিতা বলতে বোঝায় যে উদ্ভিদে কি কি রোগ হয় ব্যাকটেরিয়ার কারণে, আর প্রাণীদেহে বা মানবদেহে কি কি রোগ হয় ব্যাকটেরিয়ার কারণে, সেই উদাহরণগুলো দরকার হয়। আচ্ছা, তো এখন আমরা কিছু জেনারেল ইনফরমেশনে আলোচনা করব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। যেমন ব্যাকটেরিয়ার জেনারেল ইনফরমেশন যদি আমরা বলি, যে ব্যাকটেরিয়ার কিছু ব্যাকটেরিয়া আছে যে প্রোবায়োটিক বলে যাদেরকে, প্রোবায়োটিক, কারণ এই প্রশ্নটা অনেকবার আসছে। প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়া আমাদের বডিতে সব ব্যাকটেরিয়া কি ক্ষতিকর? না, আমাদের বডিতে অনেক উপকারী ব্যাকটেরিয়াও আছে যাদেরকে কি বলা হয়, প্রোবায়োটিক বলা হয়। যেমন এটার পরিমাণ সব থেকে বেশি কোথায় থাকে? বৃহদন্ত্রে থাকে, অন্ত্রে বা বৃহদন্ত্রে থাকে। তাছাড়াও স্কিনও থাকতে পারে, স্কিন বা ত্বকেও অনেক বেশি পরিমাণে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে। এবং এই উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা আমাদের যত কোষ আছে তার থেকেও 10 গুণ পরিমাণ বেশি। এবং এই একটা উপকারী ব্যাকটেরিয়ার নাম কি? যেমন ইকোলাই থাকতে পারে, যারা হচ্ছে কি করে, ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের বডিতে বা বৃহদন্ত্রে ভিটামিন বি 12 অ্যান্ড ভিটামিন কে এগুলো তৈরি করে। আচ্ছা, এবার আমরা একটু ব্যাকটেরিয়ার ইতিহাসটা দেখব। ব্যাকটেরিয়ার ইতিহাস, অর্থাৎ ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেন সর্বপ্রথম ব্যাকটেরিয়ালজির জনককে, যেমন হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক, ওনাকে ব্যাকটেরিয়ালজির জনক বলা হয়। তারপর আধুনিক ব্যাকটেরিয়ালজির জনককে, এটা বলা হয় কাকে? লুই পাস্তুরকে। কারণ কি? কারণ উনি হচ্ছে জার্ম থিওরি অফ ডিজিজ দিয়েছেন। অর্থাৎ কোনো একটা ডিজিজের জন্য একটা মাইক্রো অর্গানিজম, অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্রোটোজোয়া, এগুলো দায়ী। এটা হচ্ছে জার্ম থিওরি অফ ডিজিজ। তো এটা দিয়েছেন কি? লুই পাস্তুর। এই জিনিসগুলো বা ইনফরমেশনগুলো তোমরা বইয়ের শুরুতে আছে, এগুলো তোমরা পড়ে নিবে। এরপর আমরা ব্যাকটেরিয়ার গঠনে আসি। ব্যাকটেরিয়ার গঠনের দেখতে অনেকটা কিরকম? ব্যাকটেরিয়া গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এটা হচ্ছে, এর পাশে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে উদ্ভিদের মতো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে। তাহলে ব্যাকটেরিয়ার গঠনে আমরা প্রথমতই আমরা কি পাবো? কোষ প্রাচীর পাবো। ব্যাকটেরিয়ার গঠনে আমরা প্রথমত কি পাই? কোষ প্রাচীর পাই। এখন এই যে কোষ প্রাচীরটা, ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর, সেটা কি সেলুলোজ নির্মিত? না, এটা হচ্ছে কি নির্মিত? পেপটিডোগ্লাইকান নির্মিত। তাহলে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর সেটা কি নির্মিত? পেপটিডোগ্লাইকান নির্মিত। পেপটিডোগ্লাইকান নির্মিত। আচ্ছা, এই যে পেপটিডোগ্লাইকানটা, এটার উপর ডিপেন্ড করে আবার গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভে ভাগ করা হয়। তো একটু পরে আমরা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ নিয়ে আলোচনা করব। তারপরে তো একটু বলি যে পেপটিডোগ্লাইকান লেয়ারটা যদি ঠিক হয়, কোষ প্রাচীরের যে পেপটিডোগ্লাইকানটা এটা যদি ঠিক হয়, তাহলে সেটাকে আমরা বলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এবং সে তখন কি রং ধারণ করে? ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ করে। তাহলে আমরা এদেরকে মাইক্রোস্কোপে নিচে দেখবো যে ক্রিস্টাল ভায়োলেট, যেগুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর গ্রাম পজিটিভ নেগেটিভের গুরুত্ব কি? কারণ গ্রাম পজিটিভ কিছু ব্যাকটেরিয়া আছে যাদের ক্ষেত্রে আবার ওষুধগুলো একরকম মেকানিজমে কাজ করে। আবার গ্রাম নেগেটিভ যারা আছে তাদের ক্ষেত্রে পেপটিডোগ্লাইকান যে লেয়ারটা আছে সেটা থিন হয়, পাতলা হয়। তো এদেরকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলে, এবং এদের ক্ষেত্রে ওষুধের মেকানিজমটা ভিন্ন হয়। তো এই জন্য আমাদেরকে এদেরকে মাইক্রোস্কোপের নিচে আলাদা করা দরকার হয় যে কোনটা গ্রাম পজিটিভ, কোনটা গ্রাম নেগেটিভ। এইটার উপর বেস করে হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক দিই। তো তাহলে গ্রাম নেগেটিভটা তাহলে কীরকম কালার হবে? রেড কালার হবে। এখানে স্যাফরানিন দেওয়া হয় এবং এটা হচ্ছে মাইক্রোস্কোপের নিচে হচ্ছে রেড দেখায়। আচ্ছা, এই গেল পেপটিডোগ্লাইকান সম্পর্কিত কিছু কথাবার্তা। তাছাড়াও এটার আরও কিছু নাম আছে, যেমন এটাকে মিউরিন বলে, মিউরিনও বলে। ওকে। তারপরে এখানে মুরামিক অ্যাসিড থাকে, টিকোইক অ্যাসিড থাকে। বিশেষ করে গ্রাম পজিটিভে হচ্ছে কি থাকে? টিকোইক অ্যাসিড থাকে। তো এই গঠনগুলো, কিছু কিছু গঠন আছে যেগুলোর কথা এখানে বলা আছে। আচ্ছা, তো কোষ প্রাচীর সম্পর্কে আমরা এই ইনফরমেশনগুলো জানলাম। এরপর আবার ভিতরে কি থাকবে? এরপর হচ্ছে একটা কোষ ঝিল্লি থাকবে বা সেল মেমব্রেন থাকবে। সেল মেমব্রেনটা জাস্ট কোলেস্ট্রল থাকবে না, যেটা হচ্ছে প্রাণী কোষে থাকে। আচ্ছা, এরপর ভিতরে কি থাকবে? ভিতরে হচ্ছে সাইটোপ্লাজম থাকবে। সাইটোপ্লাজমে শুধুমাত্র একটা জিনিসই থাকবে, সেটা হচ্ছে রাইবোজোম। সাইটোপ্লাজমে শুধুমাত্র একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে 70S রাইবোজোম। আচ্ছা, আর হচ্ছে ওদের কি নিউক্লিয়াস থাকে? না, ওদের হচ্ছে একটা আদি ক্রোমোজোম থাকে। আদি ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে কি বৃত্তাকার দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ। এটা হচ্ছে মূলত ওদের মূল ক্রোমোজোম। মূল ক্রোমোজোম বলতে কি মানে মূল জেনেটিক ম্যাটেরিয়াল। আচ্ছা, এছাড়াও এর বাইরে একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকে, যেটাকে বলা হয় প্লাজমিড। এক্সট্রা ক্রোমোজোমাল যে ডিএনএ থাকে সেটাকে বলা হয় প্লাজমিড। এই ছিল ওভারঅল ব্যাকটেরিয়াল গঠন। আচ্ছা, তো গ্রাম পজিটিভগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? গ্রাম পজিটিভগুলো আমরা মনে রাখতে পারি ক্লাস দিয়ে, CLA দিয়ে আমরা মনে রাখতে পারি। তো সিতে কি আসবে? সিতে আমরা মনে রাখবো এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। সিতে হচ্ছে কি
ক্লস্ট্রিডিয়াম, তারপর এলে হচ্ছে কি ল্যাক্টোব্যাসিলাস, এলে হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বা ল্যাক্টোব্যাসিলাস, এতে হচ্ছে কি আর্কি ব্যাকটেরিয়া, এতে হচ্ছে কি আর্কি ব্যাকটেরিয়া বা এটাকে আর্কি না, আমরা এটাকে বলবো অ্যাক্টিনো ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া তো অন্যটা, এটা হচ্ছে অ্যাক্টিনো ব্যাকটেরিয়া। তো আমাদের মেইনলি মনে রাখতে হবে ক্লস্ট্রিডিয়ামের কথাটা মনে রাখতে হবে, আর এই দুটো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্টাফাইলোকক্কাই, স্টাফাইলোকক্কাই, এই স্টাফাইলো দিয়ে অনেক রোগ হয়, স্টাফাইলোকক্কাই, আর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাই, স্ট্রেপ্টোকক্কাই। তো এগুলো কি জিনিস? যেমন কক্কাইগুলো আসলে কি বোঝায়? কক্কাইগুলো দিয়ে আসলে বোঝায় যে এগুলো হচ্ছে কি হবে, গোলাকার হবে, গোলাকার। কক্কাইগুলো দিয়ে বোঝায় এটা হচ্ছে গোলাকার থাকবে। আর স্টাফাইলো কি আঙুরের থোকার মতো, আঙুরের থোকার মতো গোলাকার। এইভাবে তারা কলোনি গঠন করে, কলোনির ভিত্তিতে হচ্ছে এইভাবে নামকরণগুলো হয়। তারপর হচ্ছে যদি স্ট্রেপ্টোকক্কা হয়, স্ট্রেপ্টো মানে কি চেইন, চেইন ভাবে থাকবে। তো তাহলে স্টাফেলোকক্কাইগুলো এরকম আঙুরের থোকার মতো এইভাবে থাকবে, আর স্ট্রেপ্টোকক্কাইগুলো একটা চেইনের মতো এইভাবে এইভাবে করে থাকবে। আচ্ছা, এই দুটো অনেক ইম্পর্টেন্ট, স্টাফাইলোকক্কা স্ট্রেপ্টোকক্কা, এরা হচ্ছে গ্রাম পজিটিভ। আর গ্রাম নেগেটিভের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট আমরা মনে রাখতে পারো, যেমন ধরো ইকোলাই, তারপর হচ্ছে ভিব্রিও কলেরা, ভিব্রিও কলেরা যেটা আছে অর্থাৎ ভিব্রিও এইটা, তারপর হচ্ছে শিগেলা, ওকে শিগেলা, তারপর হচ্ছে সালমোনেলা, যেমন সালমোনেলা টাইফি, টাইফয়েডের যেটা সালমোনেলা টাইফি। তো এটা হচ্ছে কি গ্রাম নেগেটিভ। তারপর সকল সায়ানোব্যাকটেরিয়া এগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ, তো একটা মনে রাখলেও হয়। আচ্ছা, তো তোমরা ইম্পর্টেন্টগুলো মনে রাখার চেষ্টা করবা। তো আমরা এখানে কোষ প্রাচীর থেকে আমরা হচ্ছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের এক্সাম্পলগুলোও দেখলাম। অ্যান্ড তোমাদের এখানে আর বিস্তারিত পড়া দরকার নেই, উদাহরণগুলো পড়লেই হবে। এরপর তাহলে আমরা দেখলাম এই হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার এইটা হচ্ছে কোষ প্রাচীর ছিল, কোষ প্রাচীর যেটা পেপটিডোগ্লাইকান লেয়ার দিয়ে গঠিত হয়। আচ্ছা, যেটা হচ্ছে একটা শর্করার পলিমার, এবং এর মধ্যে কি থাকতে পারে, আর এরপর এর বাইরে একটা জিনিস থাকতে পারে, যে এটা যেটা আঁকলাম এটাকে বলা হয় কি ক্যাপসুল, ক্যাপসুল। তাহলে সেকেন্ডলি আমরা পড়বো বাইরে থেকে যদি আমরা ভিতরে আসি সবার বাইরে পাবো কি ক্যাপসুল। ক্যাপসুলটা আসলে কি? ক্যাপসুলটা হচ্ছে মূলত এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট লেয়ার, কার্বোহাইড্রেটের স্তর বা শর্করার স্তর। এটা কি দ্বারা গঠিত? পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড বা শর্করার একটা স্তর বা পলিপেপটাইড দিয়ে গঠিত হয়, এটা একটা পুরো স্তর। এবং এই স্তরটা কেন গঠিত হয়? যেন এটা দিয়ে হচ্ছে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করতে পারে ব্যাকটেরিয়াকে। তাহলে ব্যাকটেরিয়ার যে ভিতরের অংশটা আছে সেল ওয়াল এবং সেল ওয়ালের মধ্যে যে অন্যান্য অংশ, সেগুলোকে যেন রক্ষা করতে পারে, এই জন্যই হচ্ছে এই ক্যাপসুলটা গঠিত হয়। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে কোষ, এটা ছিল ক্যাপসুল, এটা হচ্ছে কোষ প্রাচীর। আমরা একটু আরেকবার আঁকি, এটা হচ্ছে ক্যাপসুল, তারপর আমরা আরেকটা কালার নেই, এটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। এবার হচ্ছে আমরা কি আঁকবো হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে ওর থার্ডলি আমরা বলতে পারি ওর কি আছে, কোষ ঝিল্লি আছে, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন আছে। কিন্তু ওদের প্লাজমা মেমব্রেন আর আমাদের প্লাজমা মেমব্রেন কি সেম হবে? না, যে আলাদা হবে। যেমন ওদের প্লাজমা মেমব্রেনতে কি নাই, প্লাজমা মেমব্রেন কোনো কোলেস্টেরল থাকে না। আচ্ছা, কোলেস্টেরল থাকে না, এটা আমরা মনে রাখবো তাহলেই হবে। কিন্তু এমনিতে ওদেরটা ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত, যেরকম হচ্ছে আমাদের কোষ ঝিল্লি ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। আচ্ছা, এরপর আমরা কি পাবো? এরপর আমরা দেখতে পারি যে ওদের হচ্ছে ফ্লাজেলা থাকে, ফ্লাজেলা। ফ্ল্যাজেলা কি এরকম ভাবে ফ্ল্যাজেলা থাকতে পারে, যেটা হচ্ছে চলনে সাহায্য করবে, ব্যাকটেরিয়ার চলনে অংশগ্রহণ করে। তারপর হচ্ছে পিলি থাকে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোতে অনেক সময় পিলি থাকে। পিলি হচ্ছে কি কোনো জায়গায় যুক্ত হতে সাহায্য করে, পোষক কোষের সাথে, হোস্টের সাথে যুক্ত হতে সাহায্য করে, এরকম একটা থাকতে পারে। এরকম একটা সুয়ের মতো একটা অংশ থাকতে পারে যেটাকে পিলি বলে। যেমন গনোরিয়া ব্যাকটেরিয়ার এটা থাকে, এবং এটা পোষক কোষের সাথে যুক্ত হতে সাহায্য করে। তারপর হচ্ছে ওদের সাইটোপ্লাজম থাকতে পারে, সাইটোপ্লাজম। ওদের ভিতরে কি আছে? সাইটোপ্লাজম থাকে কোষ ঝিল্লির মধ্যে। তো সাইটোপ্লাজমে আসলে কি হয়, সাইটোপ্লাজমে এখানে কি থাকে কি থাকে না, কি থাকে সাইটোপ্লাজম ওদের? ওদের হচ্ছে রাইবোজোম থাকে শুধুমাত্র। এবং রাইবোজোমটা কি 80s? না, রাইবোজোমটা ডিফারেন্ট হয়, রাইবোজোমটা হচ্ছে 70s, ওদের রাইবোজোমটা 70s আর আমাদেরটা হচ্ছে 80s। আচ্ছা, তাছাড়াও আরও কিছু জিনিস দেখা যায়, যেমন ক্রোম্যাটোফোর থাকতে পারে, যেসব ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করে তাদের ক্ষেত্রে শুধুমাত্র ক্রোম্যাটোফোর থাকে, সবার ক্ষেত্রে না। তারপর হচ্ছে কারো কারো ক্ষেত্রে পলিরাইবোজোম থাকে, রাইবোজোমগুলো হচ্ছে এরকম একটার সাথে আরেকটা যুক্ত হয়ে এই মালার মতো গঠন করে, তখন এটাকে বলে কি পলিরাইবোজোম। অনেকগুলা রাইবোজোম, পলি মানে অনেকগুলা। তারপর হচ্ছে সাইটোপ্লাজমে অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র এই দানার মতো ভলিউটিন দেখা যায়, ভলিউটিন এগুলো হচ্ছে
মূলত খাদ্য সঞ্চয় করে। আচ্ছা, তো এখন সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে নিউক্লিয়াস নিয়ে কথা বলি। ওদের নিউক্লিয়াস কি? ওদেরকে আমরা কি বলি? আদিকোষী, তাই না? আদিকোষী যেহেতু, তার মধ্যে নিউক্লিয়াস কি সুগঠিত? না, তার মধ্যে নিউক্লিয়াস সুগঠিত না। তার মধ্যে কি নিউক্লিয়াস নাই? সুগঠিত না, তার মধ্যে নিউক্লিয়াস নাই, আমরা বলতে পারি। তাছাড়া আরও একটা জিনিস বলতে পারি যে ওদের ক্রোমোজোম নাই। ওদের কি ক্রোমোজোম আছে? ক্রোমোজোম বলবো না, ওদেরকে আমরা বলবো কি আদি ক্রোমোজোম বলবো। আদি ক্রোমোজোম, আদি ক্রোমোজোম বলবো। কেন আদি ক্রোমোজোম বলবো? মূলত হচ্ছে ওদের যেটা থাকে, মানে আমরা এটাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের থেকে আমরা এটাকে আদি ক্রোমোজোম কথাটা বলবো। কেন আদি ক্রোমোজোম বলা হচ্ছে? কারণ ওদের মধ্যে যে ডিএনএটা থাকে সেটা বৃত্তাকার ডিএনএ থাকে, প্রকৃত প্রকৃত কোষের মতো ডিএনএ বৃত্তাকার, দ্বিসূত্রক ডিএনএ, ডাবল হেলিক্স বা দ্বিসূত্রক ডিএনএ অণু থাকে। এবং এটা মূলত কি হয়? বৃত্তাকারে থাকে, বৃত্তাকারে থাকে এবং নগ্ন অবস্থায় থাকে, নগ্ন অবস্থায় থাকে। এবং এটাতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, হিস্টোন প্রোটিন থাকে না। ভাইরাসেরও কিন্তু সেম অবস্থায় ছিল, হিস্টোন প্রোটিন ছিল না। তো যেহেতু হিস্টোন প্রোটিন থাকে না, তাহলে এই জন্য এটাকে আমরা কি প্রকৃত ক্রোমোজোম বলবো না, আমরা এটাকে কি বলবো? আদি ক্রোমোজোম বলবো, হিস্টোন প্রোটিন না থাকার কারণে। তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া উভয়ের ক্রোমোজোমই কি হয়? কোনো হিস্টোন প্রোটিন থাকে না, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডটা থাকে। আর নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা ভাইরাসের ক্ষেত্রে বলছি যে ওর শুধুমাত্র হয়তো ডিএনএ থাকবে, হয়তো আরএনএ থাকবে। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা বলতেছি ওর ডিএনএটা কীরকম হয়? বৃত্তাকার একটা দ্বিসূত্রক ডিএনএ থাকবে এবং এটা কি হবে? বৃত্তাকার থাকবে। একটা দ্বিসূত্রক ডিএনএ থাকবে এবং এটা কি হবে? বৃত্তাকার থাকবে। এবং এই ডিএনএটা সাইটোপ্লাজমে যেখানে অবস্থান করে সেই অঞ্চলটাকে আমরা কি বলবো? নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড বা সিউডো নিউক্লিয়াস বলবো। তাহলে ওদের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ওদের কি নিউক্লিয়াস আছে? না, ওদের নিউক্লিয়াস নাই, বাট ওদের কি আছে? সিউডো নিউক্লিয়াস আছে। ওদেরকে আমরা কি বলি? সিউডো নিউক্লিয়াস বলি। যেহেতু নিউক্লিক অ্যাসিড আছে, এই জন্য আমরা ওদেরকে কি বলতে পারি? সিউডো নিউক্লিয়াস বলতে পারি, ওদের সিউডো নিউক্লিয়াস থাকে। তো এটা একটু ইম্পর্টেন্ট, এটা আমরা মনে রাখার ট্রাই করবো। আচ্ছা, এরপর আর একটা জিনিসটা আমাদের এখানে আলোচনা করতে হয়, সেটা হচ্ছে প্লাজমিড। প্লাজমিড, প্লাজমিডটা খুবই ইম্পর্টেন্ট। তো প্লাজমিড আসলে কি জিনিস? প্লাজমিড হচ্ছে আসলে বৃত্তাকার একটা ডিএনএ, কিন্তু খুবই অল্প জিন ধারণ করে। বৃত্তাকার ডিএনএ, এটাও দ্বিসূত্রক, দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ, কিন্তু এখানে কি খুবই অল্প জিন ধারণ করে, অল্প জিন ধারণ করে, অল্প জিন ধারণ করে। এবং এটা আরও বৈশিষ্ট্য কি? যেটা হচ্ছে স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন। অনেক সময় প্লাজমিড থেকে প্রশ্ন আসতে পারে, প্লাজমিড থেকে প্রশ্ন আসে যে প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো কি বা নিচের কোনটি প্লাজমিডের ক্ষেত্রে সঠিক নয়। কারণ কি? কারণ প্লাজমিডটার একটা কাজ আছে, এটা হচ্ছে আমরা এখন বর্তমানে ভেক্টর হিসেবে ইউজ করি। কোথায় ইউজ করি ভেক্টর হিসেবে? যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে, ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে বা ট্রান্সজেনিক প্রাণী তৈরিতে, সেই ক্ষেত্রে হচ্ছে এই প্লাজমিডটাকে খুবই দরকার হয়। এটা এবং এটা ভেক্টর হিসেবে ইউজ হয়। তো প্লাজমিডের বৈশিষ্ট্য কি? প্লাজমিড হচ্ছে কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে প্লাজমিড থাকে, সবার যে থাকবে তা না। এটা খুবই ক্ষুদ্র হয় এবং এটাও একটা বৃত্তাকার দ্বিসূত্রকে একটা বৃত্তাকার ডিএনএ, এবং এটা স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন এবং এতে অল্প সংখ্যক জিন থাকে। আচ্ছা, এবং এটা কার থাকে প্লাজমিডটা? প্লাজমিডটা থাকে ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়াতে হচ্ছে এরকম প্লাজমিড থাকে। তো এগুলো আমরা মনে রাখবো। অ্যান্ড আমাদের প্রায় লেকচার শেষের দিকে আমরা প্রায় গঠনগুলো আমরা ভালো মতোই জানলাম ব্যাকটেরিয়ার গঠন সম্পর্কে। এখন আমরা একটু আহ, বৈশিষ্ট্য সম্পর্কে জানি, মানে গঠনই অনেক কিছু চলে আসছে, তাছাড়া বৈশিষ্ট্যের মধ্যে আমরা কিছু নতুন নতুন জিনিস জানতে পারি। নতুন নতুন জিনিস কি? যেমন ধরা যাক এই যে বাধ্যতামূলক, বাধ্যতামূলক অবায়বীয় বা অব্লিগেট অ্যানারোব। তো বাধ্যতামূলক অবায়বীয় মানে হচ্ছে, অবায়বীয় মানে কি? বাতাস থাকা যাবে না, বাতাস থাকা যাবে না। মানে হচ্ছে এটা অক্সিজেন থাকলে বাঁচতে পারবে না, অক্সিজেন থাকলে এ কি হবে? বাঁচতে পারবে না। তখন হচ্ছে এটা অক্সিজেন থাকলে হচ্ছে এটা ডেড। ওকে, আচ্ছা। তো এখন এটা কারা? এটার উদাহরণ কি? এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম। তা আমরা মনে রাখবো কি? যে অক্সিজেনে কষ্ট হয়, অক্সিজেনের কষ্ট হয় এই ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়ার, এইভাবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, আর কিছু আছে সুবিধাবাদী, সুবিধাবাদী অবায়বীয়, মানে এরা অক্সিজেন নাই বাট বাঁচতে পারে, অক্সিজেন নাই বাট বাঁচতে পারবে। এগুলো হচ্ছে সুবিধাবাদী বায়বীয়। তো এদের উদাহরণটা এখানে বইতে বলা নাই, তোমরা দেখো তো কোনো বইতে উদাহরণ আছে কিনা। আবুল হাসান স্যারের বইতে নাই। আচ্ছা, তা আর একটা আছে, সেটা হচ্ছে বাধ্যতামূলক, বাধ্যতামূলক বায়বীয়। এখন বাধ্যতামূলক বায়বীয় মানে কি? যে ওর অক্সিজেন লাগবেই, ওর অক্সিজেন বা বাতাস লাগবেই, তাছাড়াও ও বাঁচতে পারবে না। ওকে,
বাঁচবে না, অক্সিজেন ছাড়া বাঁচে না, অক্সিজেন ছাড়া বাঁচে না। এরকম এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোটো অ্যাজোটোব্যাক্টর। ওকে, অ্যাজোটোব্যাক্টর। আচ্ছা, তো বাধ্যতামূলক অবায়বী হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, আর বাধ্যতামূলক বায়বী হচ্ছে অ্যাজোটোব্যাক্টর। আর সুবিধাবাদী অবায়বী এটার উদাহরণ খুব সম্ভবত হচ্ছে ইকোলাই। ইকোলাই হচ্ছে এটা খুব সম্ভবত এটার উদাহরণ। হ্যাঁ, তো এই জিনিসগুলো গেল এখানের বৈশিষ্ট্যর মধ্যে, আমাদের এই জিনিসগুলো একটু লাগবে গঠনের সাথে, এগুলো পড়লেই হয়ে যাবে। তাছাড়া আমরা যেগুলো পড়লাম যে ব্যাকটেরিয়ার গঠন বা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম আমরা মনে রাখবো যে এর হচ্ছে কিন্তু কোনো নিউক্লিয়াস নাই, এর কিন্তু ক্রোমোজোম নাই, এর হচ্ছে আদি ক্রোমোজোম আছে। বা এর নিউক্লিয়াসের জায়গায় আমরা কি বলবো? সিউডো নিউক্লিয়াস বলবো। ওকে, সিউডো নিউক্লিয়াস আছে বললে তখন আমরা ওটাকে সঠিক হিসেবে বিবেচনা করবো, যদি এরকম আসে নিচের কোনটি সঠিক বা সঠিক নয়। তারপর ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা ওটাকে সঠিক বিবেচনা করবো না, আমরা ওইটাকে আদি ক্রোমোজোম হিসেবে সঠিক বিবেচনা করব। ওর ক্রোমোজোমটা হচ্ছে কি আদি, কারণ কি? কারণ হচ্ছে ওর হিস্টোন প্রোটিন থাকে না। ক্রোমোজোমের মূল গঠন কি? নিউক্লিক অ্যাসিড থাকবে আর হচ্ছে হিস্টোন প্রোটিন থাকবে। বাট ওর শুধু নিউক্লিক অ্যাসিড থাকে, অর্থাৎ ডিএনএ থাকে, বাট কোনো হিস্টোন প্রোটিন থাকে না। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি আরএনএ থাকে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা আরএনএ পাইনি। ব্যাকটেরিয়া শুধুমাত্র অনলি দেখলাম এখানে ব্যাকটেরিয়া শুধুমাত্র কি বৃত্তাকার ডিএনএ দ্বারা গঠিত হয়। কিন্তু ভাইরাস কিন্তু হয়তো আর ডিএনএ, হয়তো আরএনএ দিয়ে গঠিত হতো, বাট ব্যাকটেরিয়া কিন্তু অনলি ডিএনএ দ্বারা গঠিত হয়। এবং ডিএনএ গুলো কি দ্বিসূত্রক ডিএনএ, এবং এগুলো কিভাবে থাকে? বৃত্তাকারে থাকে। আচ্ছা, এবং বৃত্তাকারে আমরা অনেক সময় এই মেইন ডিএনএর সাথে আমরা আর একটা দেখতে পাই যেটা খুব অল্প জিন ধারণ করে, যেটাকে প্লাজমিড বলা হয়। এবং এটা হচ্ছে কি ছোট বৃত্তাকার ডিএনএ, এটাও অনেকের এক্সট্রা থাকে, যেটা ইকোলির ক্ষেত্রে এটা থাকে। আচ্ছা, এই ছিল আমাদের ব্যাকটেরিয়া নিয়ে কথাবার্তা। তো ব্যাকটেরিয়া নিয়ে আরো অনেক কিছু কথাবার্তা বলা যায়, বৈশিষ্ট্য আরো কিছু বলা যায়, যেমন হচ্ছে এরা এন্ডোস্পোর তৈরি করতে পারে, যেমন হচ্ছে এরা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। তারপর হচ্ছে এরা যেহেতু এরা হচ্ছে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য আহ, অনেক নিম্ন তাপমাত্রা, যেমন -17 থেকে অনেক উচ্চ তাপমাত্রা 80, অনেকে 100 পর্যন্ত টিকে থাকতে পারে। তো এগুলো আমরা পড়বো। তো মূলত হচ্ছে আমাদের এই পেজের এই এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের লাগবে। তো এটা আমরা ছন্দ দিয়ে হোক, বারবার প্র্যাকটিস করে হোক, বা ফ্ল্যাশ কার্ড দিয়ে হোক, আমরা এটা মনে রাখার চেষ্টা করব। তো এই তাহলে আমাদের বৈশিষ্ট্য গঠন শেষ, এরপর আমরা উপকার এবং অপকার নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম যে উপকার এবং অপকার অর্থাৎ রোগ থেকে অনেক প্রশ্ন এসে থাকে। তো এখানে আমরা যখন উপকার নিয়ে আলোচনা করব, প্রথমত আমরা মানব ক্ষেত্রে চিন্তা করি যে মানব দেহে আসলে ব্যাকটেরিয়া, তো আমরা জানি রোগ হয় অনেক ব্যাকটেরিয়া ঘটে, তো কিন্তু কি কি উপকার করে থাকে ব্যাকটেরিয়া, সেগুলো যদি আমরা একটু চিন্তা করি। তা আমরা বলছি যে আমাদের মানব দেহে অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে, যাদেরকে প্রোবায়োটিক্স বলে। অ্যান্ড এই যে প্রোবায়োটিক্সের মধ্যে অন্যতম হচ্ছে ইকোলাই, প্রচুর পরিমাণে ইকোলাই ব্যাকটেরিয়া থাকে আমাদের অন্ত্রে। এই ইকোলাই ব্যাকটেরিয়াগুলো অন্ত্রে, অর্থাৎ কি বৃহদন্ত্রে, বিশেষত বৃহদন্ত্রে এরা কি কি তৈরি করতে পারে? এরা বিভিন্ন ভিটামিন তৈরি করে। এই জন্য ভিটামিন তৈরির জন্য আমাদের দরকার ব্যাকটেরিয়াগুলো, যেমন বি, ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে যেগুলো আছে, B1, B2, B3, এরকম অনেক ভিটামিন আছে। তো ভিটামিন বি তৈরি করে থাকে। তারপর হচ্ছে ভিটামিন কে তৈরি করে থাকে। তো ভিটামিন বি এর মধ্যে স্পেসিফিক যদি আমরা বলি, বি এর মধ্যে কোন দুইটা বেশি করে? যেমন হচ্ছে ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড। তারপর ভিটামিন B6, যেটা অপর নাম হচ্ছে B6 এর অপর নাম হচ্ছে বায়োটিন, এটা তৈরি করে থাকে। তারপর হচ্ছে ভিটামিন B2, খুব সম্ভবত এটার নাম হচ্ছে রিবোফ্লাভিন। তো এগুলো হচ্ছে এন্ডোজেনাসলি, অর্থাৎ আমাদের পেটে বা আমাদের শরীরেই তৈরি হয়। তো আমাদের শরীরে কি কি ভিটামিন তৈরি হয় এটা আমরা পড়তে পারি, যেমন ভিটামিন ডিও তৈরি হয়। ভিটামিন ডি কিন্তু আমাদের বডিতেই তৈরি হয় বিভিন্ন প্রসেসের মাধ্যমে, কিন্তু এটা কিন্তু ব্যাকটেরিয়ার জন্য না। ব্যাকটেরিয়ার তো এখানে কোনো রোল নাই। ওকে, যদি আমাদের শরীরে তৈরি হয়, ব্যাকটেরিয়ার রোল হচ্ছে মোটামুটি মোটামুটি এই দুইটার ক্ষেত্রে, ভিটামিন বি অ্যান্ড ভিটামিন কে। এর ভিটামিন বি এর মধ্যে আছে ফলিক অ্যাসিড, বায়োটিন, রিবোফ্লাভিন, তাছাড়াও আছে থায়ামিন আছে। আচ্ছা, তো এগুলো আমরা মনে রাখবো। এরপর আমরা উম, এটা পড়তে পারি যে চিকিৎসা ক্ষেত্রে আসলে ব্যাকটেরিয়া আসলে কি কি রোল আছে বা ভূমিকা আছে, উপকারী ভূমিকা আছে। চিকিৎসা ক্ষেত্রে এটা দিয়ে হচ্ছে আমরা তিনটা রোগের ভ্যাকসিন তৈরি করতে পারি, করতে পারি। একটা হচ্ছে ডিপথেরিয়া, একটা হচ্ছে কি ডিপথেরিয়া, আর একটা হচ্ছে পারটোসিস বা হুপিং কাশি, পারটোসিস, আর একটা হচ্ছে টিটেনাস। এই তিনটার ভ্যাকসিন তৈরি করা হয় কি দিয়ে? ব্যাকটেরিয়া দিয়ে। এই তিনটার ভ্যাকসিন তৈরি করা হয় ব্যাকটেরিয়া দিয়ে। এটা আমরা মনে রাখবো, হচ্ছে প্রতিষ্ঠিত তৈরি করা। তারপর হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিকও ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়, যেমন সাপটিলিন, পলিমিক্সিন, স্ট্রেপ্টোমাইসিন, এগুলো। তারপর সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষা যেটা আসে বা আসতে পারে, সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে আমাদের যেটা পড়া দরকার, সেটা হচ্ছে যে কেউ কেউ আছে যারা নাইট্রোজেন সংবন্ধন করে, নাইট্রোজেন
সংবন্ধন করে অর্থাৎ নাইট্রোজেন যুক্ত করে। এরা কারা? এরা হচ্ছে, এদের ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি হচ্ছে এরকম ক্যাপস দিয়ে, ক্যাপস, ক্যাপস। ক্যাপস কি? সিতে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, সিতে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, যেটা একটা কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এতে হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, এতে হচ্ছে অ্যাজোটোব্যাক্টর। অ্যাজোটোব্যাক্টর হচ্ছে কি, ওই যে আমরা একটু আগে পড়ছিলাম অ্যাজোটোব্যাক্টর বাধ্যতামূলক বায়বীয়, মানে অক্সিজেন লাগিয়ে ওর। আর এইটাতে হচ্ছে সিউডোমোনাস, সিউডোমোনাস। তো এই তিনটা আমরা মনে রাখবো, যেটা নাইট্রোজেন সংবন্ধন করে মাটিতে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এরকম আর একটা ব্যাকটেরিয়া আছে যারা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন করে, সেটা হচ্ছে স্পেসিফিক, স্পেসিফিকভাবে সিমের কথা বলা হবে। সিম জাতীয় উদ্ভিদের মূলের নোডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে, সেটা হচ্ছে রাইজোবিয়াম, রাইজোবিয়াম। ওকে, এইটা আমরা পড়লাম। এরপর হচ্ছে এগুলোই নর্মালি বেশি আছে নাইট্রোজেন সংবন্ধনের বিষয়টা। এখন কিছু ব্যাকটেরিয়া আছে যাদেরকে বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তো নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়া আছে, তারা মূলত কি করে? তারা মূলত হচ্ছে নাইট্রিফিকেশন করে, নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন কি জিনিস? যে এরা যেটা করবে, এরা হচ্ছে যে ক্ষতিকর বা বিষাক্ত যে যে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া কিন্তু বিষাক্ত। তো এই যে অ্যামোনিয়া বা বিষাক্ত যেটা আছে, এটাকে মূলত কি করবে? নাইট্রেটে পরিণত করবে। এটাকে মূলত কি করবে? নাইট্রেটে পরিণত করবে। তার আগে এরা কি করে? NO2 মাইনাসে কনভার্ট করে, তারপর এটাকে NO3 মাইনাসে কনভার্ট করে, NO3 মাইনাসে কনভার্ট করে। আচ্ছা, তো মূলত এই যে অ্যামোনিয়া থেকে যে NO2 মাইনাসে কনভার্ট করা, এখানে মূলত কাজে লাগে হচ্ছে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোকক্কাস, নাইট্রোসোমোনাস এন্ড নাইট্রোকক্কাস। এবং পরবর্তী NO2 থেকে NO3 মাইনাস হচ্ছে কোনটা লাগে? নাইট্রোব্যাক্টার, নাইট্রো নাইট্রোব্যাক্টার, এই ব্যাকটেরিয়াটা লাগে। বাট এভারেজে বলে আমরা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলতে আমরা বুঝি নাইট্রোব্যাক্টার কি বুঝি। এই দুইটার এক্সাম্পল সাধারণত দেয় না অপশনে, বাট দিতে পারে, তো আমরা মনে রাখবো অ্যাকচুয়ালি। আচ্ছা, তো আমরা তাহলে চিকিৎসা ক্ষেত্রে দেখলাম, শিক্ষা, মানব ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে আমরা দেখলাম। আচ্ছা, এরপর আর একটা আসতে পারে এরকম যে ধরো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোনটা, এটা তোমরাই বের করবা। ইভেন আমাদের সলভ, আমরা যে এক্সাম নিচ্ছি সেই এক্সামের মধ্যে এটা আছে যে ডিনাইট্রিফাইং ফাইং ব্যাকটেরিয়া কোনটা। তো তোমরা অপশন চুজ করতে পারবা, এই এক্সাম্পলগুলা যদি তোমরা পারো তাহলে তোমরা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াটা এমনি বের করতে পারবা। আচ্ছা, এটা তোমাদের কাজ দিলাম, তোমরা এটা বের করো। এরপর পতঙ্গনাশক হিসেবে যে বিটি, বিটি হচ্ছে কি ব্যাসিলাস থুরিনজিনসিস, এরকম কিছু একটা নাম হবে। তো এটা হচ্ছে পতঙ্গনাশক হিসেবে ব্যবহার করা হয়। পতঙ্গনাশক তুলা, পতঙ্গনাশক আরও কী কী ফসল আছে সেগুলোর ক্ষেত্রে এটা খুব কাজে দেয়। আচ্ছা, তারপর এখান থেকে তোমরা আর কি পড়বা? এখানে আর তেমন কিছু নাই পড়ার মতো। তবে তোমরা আর একটা জিনিস মনে রাখতে পারো যে রাসায়নিক পদার্থ প্রস্তুতকরণ, যেমন ধরো ভিনেগার, ভিনেগার প্রস্তুত করার জন্য ইউজ করা হয় অ্যাসিটোব্যাক্টর। তারপর ল্যাকটিক অ্যাসিডের জন্য হয় ব্যাসিলাস ল্যাকটিসিডাই, এটা ইউজ করা হয়। তো অ্যাসিটোব্যাক্টরটা কেন মনে রাখবা? কারণ এখানে একটা আছে না অ্যাজোটোব্যাক্টর, এর সাথে যেন অ্যাসিটোব্যাক্টরের জন্য কোনো মানে কনফিউশন ক্রিয়েট না হয় অ্যাসিটোব্যাক্টরের সাথে। ওকে, অ্যাজোটোব্যাক্টর আলাদা জিনিস, অ্যাসিটোব্যাক্টর আলাদা জিনিস। আচ্ছা, তো এইগুলো ব্যাকটেরিয়ার উপকারিতা। এখন ওর কি কি অপকারিতা আছে, ব্যাকটেরিয়ার অপকারিতা কি কি আছে সেটা আমরা একটু রেড কালার দিয়ে দেখি। অপকারিতা, তো তাহলে হচ্ছে এখানে আমরা দেখবো রোগ সৃষ্টি করে। তো ওরা হচ্ছে রোগ সৃষ্টি করবে। এখন রোগের মধ্যে হচ্ছে কিছু আছে তাহলে উদ্ভিদ ঘটিত রোগ, উদ্ভিদে রোগ সৃষ্টি করবে। তাহলে ওরা উদ্ভিদে কি কি রোগ সৃষ্টি করে? তো যেমন ভাইরাসের উদ্ভিদ ঘটিত রোগ ছিল, যেমন ধানের টুমড়ো রোগ, তারপর হচ্ছে কলার বানচিটক রোগ, টমেটোর বুসিস্ট্যান্ট রোগ, এরকম অনেক নাম পড়ছিলাম আমরা, তাই না? তারপর পাপায়া মোজাইক ভাইরাস, তাই না? পেঁপের রিং স্পট ভাইরাস, সরি, পেঁপের হচ্ছে রিং স্পট ভাইরাস, এগুলো হচ্ছে কি ভাইরাস ঘটিত ছিল। এখন ব্যাকটেরিয়া ঘটিত কি কি আছে? ব্যাকটেরিয়া যেমন আছে, গমের ক্ষেত্রে আছে টুন্ড রোগ, তারপর হচ্ছে ধানের হচ্ছে পাতা ধসা রোগ, এটা অনেক ইম্পর্টেন্ট, ধানের পাতা ধসা রোগ, এটা পড়বা, কারণ এটা দিয়ে হচ্ছে কি হয়েছিল যে একবার দুর্ভিক্ষ হয়েছিল। তারপর হচ্ছে আখের আঠা ছড়া রোগ ইত্যাদি। তারপর লেবুর ক্যাঙ্কার রোগ, আলুর স্ক্যাব রোগ, টমেটোর ক্যাঙ্কার রোগ ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তোমরা একটু ভাইরাস ঘটিত রোগগুলোর কথা মনে করার চেষ্টা করো তো, যে ভাইরাস ঘটিত আমরা কি 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 রোগ পড়েছিলাম মানুষের ক্ষেত্রে যেটা হয়ে থাকে বা প্রাণীর ক্ষেত্রে। তো ভাইরাস ঘটিত রোগ যেরকম ছিল যে জন্ডিস ছিল, জন্ডিস ছিল, ডেঙ্গু ছিল, তারপর হচ্ছে শ্বাসতন্ত্র ঘটিত যেগুলো আমরা পড়ছিলাম, করোনা, তারপর হচ্ছে মিজেলস, তাই না, বাম্পস, এই টাইপের ভাইরাসগুলোর কথা আমরা পড়েছিলাম, ভাইরাস ঘটিত রোগের কথা। তারপর হচ্ছে সর্দি জ্বর হয় ইত্যাদি ইত্যাদি।
আচ্ছা, তারপর এখন ব্যাকটেরিয়া ঘটিত কি কি রোগ আছে, যেমন ব্যাকটেরিয়ার মধ্যে কমন যে রোগগুলো হয় আমাদের, নিউমোনিয়া, যেটা হচ্ছে কি ফুসফুসে অর্থাৎ শ্বাস শ্বসনতন্ত্র যে সমস্যাটা হয়। তারপর হচ্ছে টাইফয়েড, যেটা সালমোনেলা টাইফিদিয়া হয়, টাইফয়েড। তারপর হচ্ছে কলেরা রোগ হওয়া, পেটের যে সমস্যাগুলো আছে যেমন কলেরা, ডায়রিয়া। ডায়রিয়া এগুলো সবই কি হবে, ব্যাকটেরিয়া দিয়ে হবে। আমাশা, কলেরা, ডায়রিয়া এগুলো সবই হবে কি দিয়ে, ব্যাকটেরিয়া দিয়ে। তো আমাশার ব্যাকটেরিয়ার নাম কি, ব্যাসিলাস ডিসেন্ট্রি। আর কলেরাটা হচ্ছে ভাইব্রিও কলেরা। তারপর হচ্ছে টিটেনাস, টিটেনাস হচ্ছে কি ব্যাকটেরিয়া দিয়ে হয়। অ্যান্ড এই টিটেনাসের যে নিষ্ক্রিয় টিটেনাস আছে, নিষ্ক্রিয় টিটেনাস, সেটা দিয়ে আবার ব্যাকটেরিয়ার ভ্যাকসিনও তৈরি করা হয় টিটেনাস রোগের, মানে ওকে দিয়েই ওকে নিষ্ক্রিয় করে ভ্যাকসিন প্রস্তুত করা হয়। আচ্ছা, তারপর হুপিং কাশি, অ্যানথ্রাক্স, মেনিনজাইটিস ইত্যাদি ইত্যাদি রোগের নামগুলো তোমরা পড়বা। তো এগুলো হচ্ছে সব থেকে কমন। তারপর যক্ষাটা তো বলাই হয়নি, সব থেকে কমন এবং ডেঞ্জারাস। তো এই ছিল উম, কিছু অপকারিতা। এছাড়াও আরো কিছু অপকারিতা করতে পারে, যেমন মাটির উর্বরতা বিনষ্ট করতে পারে। তারপর হচ্ছে এটা দিয়ে হচ্ছে উম, বিমান দুর্ঘটনা ঘটতে পারে, বিমানের জ্বালানিতে যদি এটা জন্মায়, যেমন ক্লস্ট্রিডিয়াম। ওকে, এইটার কিছু কথাবার্তাগুলো আছে, যেমন পরিবেশের ক্ষতি করে, আবার পরিবেশের একদিকে উপকারও করে। এই জন্য ব্যাকটেরিয়াকে কি বলা হয়, প্রকৃতির ঝাড়ুদার বলা হয়। কি প্রকৃতির ঝাড়ুদারকে ব্যাকটেরিয়া। কারণ ব্যাকটেরিয়া কি করে, পচন। আবার পচনের সাথে আবার আমরা হজমটাও মিলাইতে পারি। যেমন হচ্ছে অনেক গবাদি পশু আছে যারা এই যে সেলুলোজ জাতীয় খাবার ভক্ষণ করতে পারে, সেলুলোজ এনজাইমের সহায়তা, তখন হচ্ছে কি তাদের ব্যাকটেরিয়া হচ্ছে ওইটা পচাইতে হেল্প করে। আচ্ছা, তারপর আমাদের বিষ হয় না, বিষ, খাবার যে বিষাক্ত হয়, ব্যাকটেরিয়ার জন্য খাবার যে বিষ সৃষ্টি করে, সেটা কার জন্য হয়, সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বটুলিনের কারণে, বটুলিনামের কারণে। ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম, এরা কি করে, এরা হচ্ছে বটুলিন নামক একটা বিষ ক্ষরণ করে, বটুলিন নামক একটা বিষাক্ত পদার্থ তৈরি করে এবং এটা খাবারের মধ্যে নিঃসরণ করে, যেটা হচ্ছে মানুষ যদি গ্রহণ করে তাহলে বটুলিজম এবং মানুষের মৃত্যু হতে পারে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া সম্পর্কিত কথাবার্তা। তারপর হচ্ছে তোমরা ধান গাছের ব্লাইট রোগটা একটু হালকা পাতলা পড়ে ফেলবা। তারপর কলেরা নিয়েও তোমরা একটু টুকটাক পড়বা। কলেরা হচ্ছে, কলেরার ক্ষেত্রে যদি তোমরা একটু পড়ো যে কলেরা থেকে হচ্ছে কলেরার প্রধান লক্ষণ হচ্ছে ডায়রিয়া, প্রবল উদরময়, যেটাকে বলা হয় বাংলায় বা আমরা আমাদের মেডিকেল টার্মে বলি ডায়রিয়া। তো এই ক্ষেত্রে সব থেকে প্রধানত কি হয়, যে ডিহাইড্রেশন হয়। এটা তোমাদের মনে হয় এবার আসছিল পরীক্ষায়, ম্যাথ 25-26 মানে এরকম কোনো অপশন ছিল যে এই ডায়রিয়ার কারণে সবথেকে কমন ফিচার আমরা কি দেখতে পারি, এখানে কি হবে, ডিহাইড্রেশন হবে প্রচুর পরিমাণে। কারণ কি হয়, পানি বের হয়ে যায়। অ্যান্ড আমরা তখন কি দিই, খাবার স্যালাইন দিই, লবণ এবং পানি বের হয়ে যায়, এবং এই জন্য আমরা স্যালাইনের মাধ্যমে লবণ এবং পানি দিই, যেন এটা আবার পানি বা লবণের যে শূন্যতা ছিল সেটা পূরণ হয়। তাছাড়া কিন্তু এটা যদি ব্যালেন্স করা যায় তাহলে কিন্তু এমনিতেই ইমিউন সিস্টেমের মাধ্যমে তার ডায়রিয়া ঠিক হয়ে যাবে। আর যদি বেশি সমস্যা হয় তখন হচ্ছে অ্যান্টিবায়োটিক নিতে পারে এরপর। কিন্তু প্রথম পরামর্শ হচ্ছে কি করবে, ডিহাইড্রেশনকে কারেক্ট করার জন্য কি নিতে হবে, হয়তো ডাবের পানি খাবে, ডাবের পানি, কারণ ডাবের পানিতে কি আছে, ইলেকট্রোলাইটস আছে। আর হচ্ছে কি করবে, খাবার স্যালাইন নেবে, ওআরএস, ওরাল রিহাইড্রেশন স্যালাইন, এটা নিবে। আচ্ছা, আর যদি খুব জটিল সমস্যা হয় তখন হচ্ছে ইন্ট্রাভেনাস দেয়, অর্থাৎ হচ্ছে শিরার মাধ্যমে স্যালাইন দেওয়া হয়। তো এই জিনিসটা তোমরা মনে রাখবা কলেরার মধ্যে থেকে, তাহলেই হবে। আচ্ছা, তো ব্যাকটেরিয়া সম্পর্কিত হচ্ছে এইটুকু পড়লেই হবে। তোমরা উদাহরণ এবং গঠন, বৈশিষ্ট্য এগুলো ভালো মতো পড়ার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে। আমাদের এক্সাম ব্যাচ আছে, সেই এক্সাম ব্যাচে তোমরা পরীক্ষাগুলো দিয়ে ফেলবে। ফ্রি এক্সামও আছে এবং পেইড এক্সামও আছে, তোমাদের খুশি মতো তোমরা এক্সামগুলো দিয়ে ফেলবে এবং প্রচুর প্র্যাকটিস করবে। অ্যান্ড এরপর আমরা ম্যালেরিয়া নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।